বছর পেরোলেই সবার মধ্যে দেখা যায় কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা কিংবা ঘাড় নিয়ে ভুগছে। 30টা কিন্তু কিছুই বয়স না, কিন্তু তাও কম বয়সে মানুষের প্রবলেম দেখা যাচ্ছে। সত্যিই কি জয়েন্ট ক্ষয়ে যায়? আর কিভাবেই বা জয়েন্ট ক্ষয়ে যায়? জয়েন্টের ক্ষয় হয়ে গেছে, তার মানে হচ্ছে যে তার কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে। কিছু অভ্যাস আমাদের জয়েন্টের ক্ষয়কে বাড়িয়ে দেয়। জয়েন্টের কার্টিলেজকে ভালো রাখতে গেলে জয়েন্টের কিন্তু মুভমেন্ট দরকার। জুতো ঠিকঠাক না পরা সেটাও একটা কারণ। সত্যি কি তাই? খুব বেশি হিলও ভালো না, আবার একদম ফ্ল্যাট জুতোও ভালো না। জয়েন্টের ক্ষয় একবার শুরু হলে সেটাকে কি আবার পুনরায় চিকিৎসা করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? স্টেজ 2 অবধি সম্ভব, স্টেজ আচ্ছা। 3 হয়ে গেলে কিন্তু রিভার্সেবল সম্ভব না। বাট সত্যি কি জয়েন্ট রিপ্লেসমেন্ট করে আবার আগের অবস্থায় আগের মতন সচল হওয়া যায়? কমনলি আমরা যে জয়েন্টগুলো রিপ্লেস করি তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে হাঁটু। হাঁটুতে ব্যথা, সকালে ঘুম থেকে উঠলেই কোমরটা আড়ষ্ট হয়ে থাকে, কিংবা কাজে বসলেই ঘাড়ের যন্ত্রণা। আজকাল প্রায় প্রত্যেকেরই এই ধরনের সমস্যার কথা শোনা যায়। কেন এই ধরনের ব্যথা হয় না জেনেই ব্যথার ওষুধ খেতে থাকে ছোট থেকে বড় সকলেই। কিন্তু জানেন কি, এই ধরনের ব্যথার মূল উৎসটা হচ্ছে শরীরের জয়েন্ট। কেন এই জয়েন্টের সমস্যা হয় এবং এই ধরনের ব্যথা কেন আজকের দিনে বাড়ছে, এই নিয়েই আজ আলোচনা করব। তাই দা ওয়াল আরোগ্য নতুন হেলথ টকে আমি রয়েছি জিনিয়া, আমার সঙ্গে রয়েছে এই শহরের অন্যতম অর্থোপেডিক সার্জন ডক্টর অর্ণব কর্মকার। ওয়েলকাম ডাক্তারবাবু। নমস্কার। এখন সত্যি বলতে কি 30 বছর পেরোলেই সবার মধ্যে দেখা যায় কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা কিংবা ঘাড় নিয়ে ভুগছে। এইগুলো কেন হচ্ছে? এটা কি বয়স বাড়ার জন্য হয়? 30টা তো এমন কিছু বয়স না না, 30টা এমন কিছু বয়স না। হ্যাঁ, তাহলে কারণটা কি? জয়েন্ট? অবশ্যই এই যে কথাটা বললে যে জয়েন্ট, এটাই অ্যাকচুয়ালি মূল উৎস। কারণ আমরা যদি কোমর বলি, ঘাড় বলি বা আমার হাঁটু বলি, প্রত্যেকটাই কিন্তু ভিতরে অনেকগুলো জয়েন্ট আছে। এবং 30টা কিন্তু কিছুই বয়স না, কিন্তু তাও কম বয়সে মানুষের প্রবলেম দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে অন্যতম যে আমাদের কিছু হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যতটা এক্সারসাইজ করতাম বা যতটা সক্ষম ছিলাম সেটা আমাদের নষ্ট হয়ে গেছে। এখন লাইফ অনেকটা সেডেন্টারি হয়ে গেছে। তাছাড়া আমাদের ডায়েটারি অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য কি হচ্ছে না, এই ধরনের সমস্যা এখন খুব কম বয়সেও আমরা এখন প্রচুর মানুষের মধ্যে পাচ্ছি। আমাদের দেখা যায় শরীরের যে সচলতা, এটার জন্য শরীরের, আমরা জানি জয়েন্ট অন্যতম একটা, বলা যেতে পারে শরীরের জয়েন্ট শরীরের ভিত। একদম। সত্যি কিভাবে জয়েন্ট আমাদেরকে সচল রাখে, যদি একটু এই ব্যাখ্যাটা করেন। একদম, আমাদের লাইফ বলি আমরা যেটা, সেটা হচ্ছে লাইফ ইজ মোশন। তো আমরা যদি মুভমেন্ট করতে পারি, আমাদের প্রতিনিয়ত যা কাজকর্ম, আমাদের হাঁটা চলা ওঠা বসা, প্রত্যেকটা মুভমেন্টের জন্য কিন্তু আমাদের শরীরের সমস্ত জয়েন্ট কিন্তু দায়ী। যেরকম আমরা সিম্পল যদি ভাবি যে আমরা সকালে যখন ঘুম থেকে উঠছি, উঠে যখন বিছানা থেকে আমরা উঠছি, আমাদের কোমরের যে জয়েন্টস গুলো আছে, বিভিন্ন স্পাইনের জয়েন্টস আছে, আমাদের ঘাড়ের যে জয়েন্টস আছে, ইভেন আমরা হাতে ভর দিয়ে উঠছি, আমাদের শোল্ডারের যে জয়েন্টস গুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সচল থাকছে এবং সেই জন্যই কিন্তু আমরা অ্যাক্টিভিটিটা করতে পারছি। তারপরে ওঠার পর আমরা হাঁটছি, তার জন্য আমাদের হিপ জয়েন্ট, হাঁটু, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, অসংখ্য জয়েন্ট আমাদের শরীরে আছে। সেইগুলো কিন্তু আমাদেরকে ব্যালেন্স করছে, আমাদের নিয়ন্ত্রণ করছে। আমরা যদি স্টেপ উঠছি, সিঁড়ি উঠছি, কোন জয়েন্টটা কতটা সেই ভার বহন করবে, এটা কিন্তু একটা প্রচন্ড ব্যালেন্সের খেলা আমাদের প্রতিনিয়ত শরীরে চলে। তাই আমাদের জয়েন্টস গুলো ভালো থাকাটা খুব দরকারি, তবেই কিন্তু আমরা একটা নর্মাল লাইফ লিড করতে পারবো। অনেককে বলতে শুনি যে জয়েন্ট ক্ষয়ে গেছে, কিংবা আপনারাও বলেন পেশেন্টদেরকে যে জয়েন্ট ক্ষয়ে গেছে। তো সত্যি কি জয়েন্ট ক্ষয়ে যায়? আর কিভাবেই বা জয়েন্ট ক্ষয়ে যায়? রাইট, জয়েন্ট ক্ষয়ে যাওয়ার কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা যদি ভাবি যেটা ওয়্যার এন্ড টিয়ার, একটা জিনিস যেরকম ইউজ হলে তার ক্ষয় হবে,
তেমনি আমাদের শরীরেও প্রত্যেকটা জয়েন্ট বা হাড় বা যে কোনো আমাদের টিস্যু যদি আমরা ভাবি, যেরকম বয়সের সঙ্গে সঙ্গে আমাদের স্কিন খারাপ হয়ে যায়, চুল পড়ে যায়, সেই মতো আমাদের জয়েন্টের মধ্যে, আমরা জয়েন্টের স্ট্রাকচার যদি ভাবি, জয়েন্টের মধ্যে কার্টিলেজ থাকে। কার্টিলেজটা কি জিনিস? কার্টিলেজ হচ্ছে যে আমাদের জয়েন্টের এন্ড, যেখানে যেখানে আমরা অস্থি সন্ধি তৈরি হচ্ছে, সেখানে একটা স্মুথ একটা লেয়ার থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি, স্মুথ হাড়ের লেয়ার। এই স্মুথ হাড়ের লেয়ারটাই কিন্তু আমাদের মুভমেন্টটাকে দেয়। কারণ আমরা যদি ভাবি সিম্পল যে কোনো কবজা বা যে কোনো অস্থি সন্ধি, সেটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু তার মুভমেন্টটা ভালো হবে না। তো এই কার্টিলেজটা কি হয়, বয়সের সঙ্গে সঙ্গে কার্টিলেজটা পাতলা হয়ে যায় এবং কার্টিলেজের ক্ষয় হয়, তখনই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেই জন্যই আমরা এটাকে খুব সিম্পলিফাই করে বলি যে জয়েন্টের ক্ষয় হয়ে গেছে, তার মানে হচ্ছে যে তার কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে। এটা কি শুধুই বয়সজনিত কারণ, নাকি নিত্যদিন কিছু অভ্যাস আমাদের জয়েন্টের ক্ষয়কে বাড়িয়ে দেয়? না, শুধুমাত্র বয়সকে আমরা দোষী করতে পারবো না, নিশ্চয়ই আমাদের নিজস্ব কিছু দোষ আছে। সিম্পল ব্যাপার হচ্ছে যে জয়েন্টের কার্টিলেজকে ভালো রাখতে গেলে জয়েন্টের কিন্তু মুভমেন্ট দরকার। তাই আমরা যেরকম বলি, যেরকম সাজেশন দিই যে রেগুলার কিছু এক্সারসাইজ করা, সিম্পল কিছু এক্সারসাইজ, যেমন হাঁটা আমরা কেন বলি ভালো, সুইমিং করা আমরা কেন বলি ভালো, সাইক্লিং করা কেন বলি ভালো, কারণ এগুলোতে আমাদের জয়েন্টের ওপর যেটা একটা কন্ট্রোলড ওয়েতে একটা লোডিং হয়, মুভমেন্ট হয়। এই মুভমেন্টটা হলে কি হয়, কার্টিলেজ গুলো ভালো থাকে, সুস্থ থাকে, তার মধ্যে রক্ত চলাচল ভালোভাবে যায় এবং সেই কার্টিলেজের আশেপাশে যে হাড়গুলো সেইগুলো স্ট্রং থাকে এবং জয়েন্টের আশেপাশের মাসল এবং লিগামেন্ট গুলোও স্ট্রং থাকে। সেই জন্যই অনেক মানুষ আছে দেখবেন যারা হাঁটাচলা খুব কম করে, যারা মুভমেন্ট খুবই কম করে, তাদেরও কিন্তু হাড়ের ক্ষয় বা জয়েন্টের ক্ষয় তাড়াতাড়ি হয়। তাই আমাদের নিজস্ব কিছু ব্যাড হ্যাবিটসের জন্য কিন্তু জয়েন্ট তাড়াতাড়ি ক্ষয়ে যেতে পারে। সেই ব্যাড হ্যাবিটস গুলো কি কি? শুধুই কি মানে হাঁটা চলা, কিংবা অনেক ক্ষেত্রে আমরা বলি যে জুতো ঠিকঠাক না পরা, সেটাও একটা কারণ। সত্যি কি তাই? মানে এই রোজকার ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কোনগুলো খুব ডেঞ্জারাস, যেটা আর কি জয়েন্টের ক্ষয় করতে পারে কিংবা এই ধরনের ব্যথাগুলো বাড়াতে পারে? একদম, লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইলের কিছু অভ্যাস অবশ্যই জয়েন্টের জন্য ভাবাই। তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা বললে যে জুতো, অবশ্যই খুব বেশি হিলও ভালো না, আবার একদম ফ্ল্যাট জুতোও ভালো না। তো আইডিয়ালি আমরা রেকমেন্ড করি যে একটুখানি হিল থাকবে, 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ মতো হিল থাকবে, ওয়েল সাপোর্টেড জুতো হতে হবে। একদম পাতলা চপ্পল যেগুলো, সেগুলো কিন্তু আমাদের জয়েন্টের জন্য ভালো না, বিকজ সেগুলো শক অ্যাবজর্ব করতে পারে না। আমরা যে হাঁটছি তার জন্য আমাদের বডি ওয়েটটা যে যাচ্ছে, তার একটা রেজাল্টেন্ট ফোর্স আমাদের শরীরে ফিরে আসছে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য ওয়েল সাপোর্টেড শু হতে হবে, তার একটুখানি হিল থাকতে হবে 1/2 ইঞ্চ মতো। তার থেকে বেশি হিল পড়লেও আবার আমার যেরকম হাঁটু বা স্পাইনের উপর চাপ হতে পারে, তেমনি আমি যদি দীর্ঘদিন একদম ফ্ল্যাট জুতো পরি, তাহলে কিন্তু আমার অ্যাঙ্কেল জয়েন্ট, আমার পায়ের পাতা, আমার গোড়ালি, এগুলোতেও সমস্যা আসতে পারে। আচ্ছা, তাই জুতো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা আমরা বলি যে এখন যদি অভ্যাসটা কমে গেছে, অনেক মানুষ আছেন যারা খুব ডিফিকাল্ট পজিশনে বসে কাজ করেন। মানে কেউ হয়তো কোনো দোকানে কাজ করছেন বা কোনো অফিসে কাজ করছেন, তার বসার চেয়ারটা খুব নিচু, তাকে হাঁটুটা অনেকটা ভাঁজ করে বসতে হয় অনেকক্ষণ ধরে। এই রকম সে দীর্ঘদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কিন্তু জয়েন্টের প্রবলেম সৃষ্টি হতে পারে। এখন দেখা যায় মহিলাদের মধ্যে আর্থ্রাইটিস খুব কম বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই ব্যথার কারণ কি? তার পেছনেও কি জয়েন্ট কিংবা নি জয়েন্টের সমস্যা কেন হচ্ছে, যদি এটা একদম, আমরা খুব আর্লি এজে এখন আর্থ্রাইটিস পাচ্ছি, স্পেশালি মহিলাদের। কারণ মহিলাদের কথা আমরা যদি ভাবি, যে মহিলাদের হরমোনাল ব্যালেন্সটা শরীরে এমন ভাবে তৈরি হয়েছে যে তাদের ক্ষেত্রে হাড় তাড়াতাড়ি দুর্বল হয়। মানে একটা সমবয়সী মহিলা আর একটা সমবয়সী পুরুষকে যদি আমরা কম্পেয়ার করি, 10 বছর আগে মহিলার শরীরে কিন্তু হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়। তাই অ্যারাউন্ড 40s-এ মহিলাদের হাড় কিন্তু দুর্বল হতে শুরু করেছে। তারপর ধরুন অনেকের কোনো শারীরিক সমস্যার জন্য হয়তো আর্লি মেনোপজ হচ্ছে, বা থাইরয়েডের সমস্যা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তার সঙ্গে যদি তাদের বডি ওয়েটটা বেশি থাকে, তো এই ধরনের সমস্যাগুলো তাদের ক্ষেত্রে অ্যাড হয়। আরেকটা জিনিস যেটা, যে আমরা দেখেছি যারা বাড়িতে থাকেন
তারা অনেক সময় জিনিসটা নেগলেক্ট করেন, মানে একটু ব্যথা হচ্ছে নেগলেক্ট করে করে তার ফলে যতক্ষণে আমাদের কাছে আসেন ততক্ষণে ডিজিজটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এইগুলোই কারণ মেইনলি আর কি। আর্থারাইটিসের প্রাথমিক লক্ষণগুলো কি কি, যেগুলো মানে আগে থেকে বুঝতে পারে মানুষ এবং সচেতন হতে পারে? একদম, আর্থ্রাইটিসের শুরুতে খুব ছোট ছোট সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, যেগুলো তারা নিজেরা অবহেলা করেন। যেরকম অনেকেই বলেন যে আমি এমনি সব কাজ করতে পারছি, কিন্তু আমি সিঁড়ি থেকে উঠতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে, বা আমি সিঁড়ি থেকে উঠতে পারছি কিন্তু নামার সময় আমার হাঁটুর সামনেটা কিন্তু ধরে আসছে। আমি পাহাড়ে বেড়াতে গেছিলাম ডাক্তারবাবু, কিন্তু আমি উঠে গেলাম কিন্তু আমি নামতে পারলাম না, আমার খুব কষ্ট হলো। বা আমি মাটিতে বসি না, কিন্তু একবার পুজো করার জন্য বসতে হয়েছিল, তারপর কিন্তু আমি উঠতে পারলাম না, আমায় ধরে উঠতে হলো সাপোর্ট নিয়ে। সো এই ছোট ছোট প্রবলেম গুলো কিন্তু ওই দিনের প্রবলেম না, এইগুলো কিন্তু বোঝাচ্ছে যে আমাদের জয়েন্টের মধ্যে কিছু একটা পরিবর্তন শুরু হয়েছে। এবং মাঝে মধ্যে ব্যথা হওয়া, হয়তো ফুলে গেল, লোকালি মেডিসিন কিনে খেলেন, কমে গেল, কিন্তু এইটা হওয়াটাও কিন্তু একটা সিম্পটম এবং এটা ইন্ডিকেট করছে যে জয়েন্টের মধ্যে ডিজেনারেশন শুরু হয়েছে। জয়েন্টের ক্ষয় একবার শুরু হলে সেটাকে কি আবার পুনরায় চিকিৎসা করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, এটা এখন আমরা বলতে পারি। আমরা যদি আর্থ্রাইটিসকে আমি খুব সিম্পল ভাবে বলি যে 4টে স্টেজে আমরা ভাগ করি। 1, 2, 3 and 4। 1 স্টেজ হচ্ছে একদম আর্লি স্টেজ, আর 2টা হচ্ছে জাস্ট শুরু হয়েছে কিন্তু খুব বেশি ভোগাচ্ছে না, ট্রিটমেন্ট অনেকেই করেন না আপ টু স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে যেখানে তার জয়েন্টের মোবিলিটি কমে গেছে, তিনি চিকিৎসা করছেন কিন্তু এতটাও খারাপ হয়নি যে সার্জারি করতে হবে। স্টেজ 4 মানে তার ভিজিবলি পা বেঁকে গেছে, অনেকের দেখবে পা বো লেগস হয়ে যায়, বেঁকে যায়, বা ভিজিবলি সে আর হাঁটতে পারছে না, তাকে অপারেশন ছাড়া তার রাস্তা নেই। তো আপ টু যদি আমরা স্টেজ 2 অবধি আমরা ভাবনা চিন্তা করি, যেখানে কার্টিলেজটা পাতলা হয়ে গেছে বাট জয়েন্টের গঠনটা ঠিক আছে, মানে জয়েন্টটা সোজা আছে, বেঁকে যায়নি, সেই রকম স্টেজ অবধি কিন্তু এখন আধুনিক যা চিকিৎসা এসেছে তাতে করে আমরা সেই প্রসেসটাকে রিভার্স করতে পারি। বিভিন্ন রকমের স্টেম সেল ট্রিটমেন্ট, পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা ট্রিটমেন্ট, তার সঙ্গে ভিস্কো সাপ্লিমেন্টেশন, মানে জয়েন্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে, জেলিটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, আর্থ্রাইটিসে ওই সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে যায়, ওই ফ্লুইডটা, এইগুলো কম্বাইন করে কিন্তু আমরা যদি জয়েন্টের এনভায়রনমেন্টটাকে আবার আগের মতো ফিরিয়ে দিতে পারি, এটা কিন্তু আর্লি স্টেজ মানে স্টেজ 2 অবধি সম্ভব। স্টেজ 3 হয়ে গেলে কিন্তু রিভার্সেবল সম্ভব না, বাট অবভিয়াসলি আমরা কিছুটা আটকাতে পারি, রেস্ট্রিক্ট করতে পারি সেটাকে। মানে আধুনিক ট্রিটমেন্টে এই ধরনের ক্ষয়কে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সেই জন্যই এই থেরাপি বা ট্রিটমেন্ট গুলোকে রিজেনারেটিভ থেরাপি বলা হচ্ছে, রিজেনারেটিভ মেডিকেশন, রিজেনারেটিভ ট্রিটমেন্ট বলা হচ্ছে। সেই একই ভাবে ক্ষয়ের কারণে কিংবা জয়েন্ট আর কি নষ্ট হওয়ার ফলে কোমরে ব্যথাও তো আজকাল বাড়ছে। দেখা যায় অল্প বয়সীরা যারা কাজ করছে আমাদের মতন কিংবা তার চেয়েও কম বয়সী স্কুল পড়ুয়া, তারা ধরুন বসে বসে কাজ করার ফলে একটা ব্যথা সারাক্ষণ হচ্ছে, এইটা কেন? ভীষণ কমন হয়ে গেছে স্কুল পড়ুয়াদের মধ্যে কোমরের ব্যথা আফটার কোভিড এর পর। কারণ সাডেনলি একটা চেঞ্জ আসলো সোসাইটিতে, যে আগে যেটা ছিল স্কুলে গিয়ে আমরা একটা টেবিল চেয়ার বা বেঞ্চ সিস্টেমে বসে পড়তাম, হঠাৎ করে আমাদের সিস্টেম শুরু হলো যে আমাদের বাড়িতেই পড়তে হবে বা ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। কিন্তু সবার বাড়িতে হয়তো সেরকম সেটআপ নেই, সবাই কি করলো, আইদার ডাইনিং টেবিলে বা সোফাতে বা খাটের ওপর ল্যাপটপ নিয়ে শুরু করলো। আর এই যে ব্যাড পশ্চার, যে ভীষণভাবে সামনের দিকে ঝুঁকে অনেকক্ষণ, তাতে করে কিন্তু আমাদের ঘাড়, কোমর, এটার উপর এক্সেসিভ প্রেশার পড়ে এবং মোবিলিটি কমে গেল, মানুষের এক্সারসাইজ করার হ্যাবিট কমে গেল, সানলাইট এক্সপোজার কমে গেল, তারপর থেকে এইগুলো কিন্তু বাড়ছে। স্কুলের ছাত্রছাত্রীদের আরেকটা মেজর প্রবলেম হচ্ছে যে হেভি ব্যাগ ক্যারি করা, যে কারণে ওদের কোমরে ব্যথা হয়। আর অফিসের যেটা বললে সেটা তো অবভিয়াসলি ইমোবিলিটি, পশ্চারাল প্রবলেম, মানে কাজ করার ডেস্কটা যদি অ্যাডিকুয়েট বা আইডিয়াল হাইটে না হয়, একদমই যদি খুব ঝুঁকে কাজ করতে হয় বা হয়তো 3 আওয়ার্স 4 আওয়ার্স একটানা বসে ডেস্কে কাজ করছে, বাই দ্যাট টাইম মাসেল গুলো স্টিফ হয়ে যাচ্ছে।
এবং জয়েন্ট কিন্তু সব জায়গাতেই আছে, মানে আমাদের ঘাড়েও প্রত্যেকটা স্পাইনের সেগমেন্টের মধ্যে জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্ট কোমরেও আছে। সেই জয়েন্ট গুলোই যখন স্টিফ হয়ে যায় তখন কি হয়, উঠতে গেলে মনে হয় আর কোমরে কিছু নেই, কোনো কন্ট্রোল নেই, বা প্রচন্ড চেপে ধরেছে, নড়তে পারছি না, আবার একটু মুভ করে আস্তে আস্তে ঠিক হয়। তো পশ্চারটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকাল দেখা যায় অনেকেই ব্যথা হলে নিজের মতন ওষুধ খেয়ে নেন, ব্যথার ওষুধ, ভাবে ব্যথা সেরে গেলেই ঠিক আছে। ব্যথার ওষুধ খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে নিজের মতো? ব্যথাটা কিন্তু রোগ নয়, এটা একটা ম্যানিফেস্টেশন, ঠিক তাই না? তো আমি ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে দিলাম, সেটা সাময়িক আমাকে রিলিফ দিল, বাট আমার কি কারণে ব্যথা হলো বা কি ডিজিজ হয়েছে, কি সমস্যা আছে, সেটার থেকে কিন্তু আমায় মুক্তি দিল না। যেরকম আমরা ফিভারের জন্য আমরা জ্বরের ওষুধ খেলে জ্বর কমে গেল, কিন্তু ইনফেকশনটা যদি না আমি কিওর করি, জ্বরটা কিন্তু আবার আসবে। ঠিক সেম ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাওয়া অবশ্যই ভালো নয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা বহুবার বলার চেষ্টা করছি, বলছি, বিভিন্ন মিডিয়াতেও বলছি, পেইন কিলার কিন্তু খুব ক্ষতিকারক, এবং কোন পেইন কিলারটা কোন মানুষের জন্য সঠিক সেই নলেজটা নিয়েই খাওয়া উচিত। না হলে হয়তো একটা পেইন কিলার একজন বয়স্ক মানুষ খেলেন যার হয়তো হার্টের প্রবলেম বা কিডনির ইস্যুস আছে, বা অনেকে গ্যাস্ট্রিক আলসার আছে, তাদের কিন্তু ভয়াবহ পরিণতি হতে পারে। সুতরাং ওভার দ্য কাউন্টার পেইন কিলার খাবেন না। প্যারাসিটামলটা ঠিক আছে, আমরা বলি ইট ইজ রিলেটিভলি সেফ, বাট ব্যথাটা কেন হলো এবং মাঝে মধ্যেই পেইন কিলার কিনে খাওয়া, এটা কিন্তু খুব ডেঞ্জারাস হ্যাবিট। ঠিক, তাই ব্যথার উৎসটাতে যেতে হবে এবং সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। কখন একজন মানে ব্যথাটা কতটা বাড়লে অর্থোপেডিক চিকিৎসকের কাছে যাবেন? রাইট, আমাদের দেশে অ্যাকচুয়ালি এটা সবসময় হয়তো সম্ভব না সব জায়গায় যে সব মানুষ প্রথমেই স্পেশালিস্ট ডক্টরের কাছে পৌঁছবেন বা পারবেন, বাট আমরা বলবো যে প্যারাসিটামল ঠিক আছে, প্যারাসিটামল যেটা আমি বললাম যে ব্যথার জন্য খাওয়া যেতে পারে প্রপার ডোজে, তার বডি ওয়েটটা বুঝে যে কতটা তার জন্য সেফ। কিন্তু ধরুন আমার একটা ব্যথা হচ্ছে যেটা 3-4 দিন প্যারাসিটামল খাওয়ার পরও কমলো না, সেকেন্ড হচ্ছে যে ব্যথাটার জন্য আমি অ্যাক্টিভিটি করতে পারছি না, মানে আমি আমার রেগুলার যা যা করণীয় সেটা করতে পারছি না, এবং ব্যথার সঙ্গে যদি আদার সিমটমস থাকে, মানে ফুলে গেছে বা জায়গাটা গরম হয়ে গেছে, বা আমার জয়েন্টটা লক হয়ে যাচ্ছে, হাঁটুটা লক হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু এক একটা ডেঞ্জার সাইন। এবং যদি এরকম হয় যে অনেকগুলো জয়েন্টের ব্যথা একসঙ্গে হচ্ছে, হোল বডিতে পেন হচ্ছে, বা ব্যথার সঙ্গে জ্বর আসছে, তো এই ধরনের সিমটমস গুলো কিন্তু ইন্ডিকেট করছে যে এটা কিন্তু সিভিয়ার পেন, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেশালিস্ট ডক্টরের কাছে ভিজিট করা উচিত এবং তার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করা উচিত। আচ্ছা ডাক্তারবাবু, আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে কিংবা এমন কোনো পেশেন্ট আপনার আছে যে ব্যথা নিয়ে আপনার কাছে এসছে, কিন্তু দীর্ঘদিন সেই ব্যথাটা অবহেলা করার ফলে দেখা গেছে যে জয়েন্ট অনেকটা ক্ষয়ে গেছে? হ্যাঁ, এরকম আমরা অনেকেই পাই। উল্লেখযোগ্য একটা স্টোরি আমি শেয়ার করতে পারি। একজন মিডল এজেড মহিলা, 47 সামথিং এজ হবে, ওনার যেটা হয়েছিল, ওনার হাঁটু ব্যথা ছিল অনেক দিন থেকেই, তো উনি ট্রিটমেন্টে ছিলেন, ওষুধ খাচ্ছিলেন, চিকিৎসা করছিলেন, এক্সারসাইজ করছিলেন, ওনার বডি ওয়েট একটু বেশি ছিল, চেষ্টা করছিলেন বডি ওয়েট কমানোর। একটা ইনসিডেন্ট হয় যে উনি কোনো কারণে মাটিতে একবার বসেছিলেন, এবং সেখান থেকে উঠতে গিয়ে ওনার হাঁটুর মধ্যে একটা সাউন্ড হয়, এবং তারপর হাঁটুটা লক হয়ে যাওয়ার মতো হয়, এবং তীব্র ব্যথা যন্ত্রণা ফুলে যায়, এবং তারপর উনি কিন্তু হাঁটুটা বেশ কিছুদিন মুভ করতে পারেন না। আচ্ছা, এটা টিপিক্যালি আর্থ্রাইটিস মানুষদের হয়। উনি তারপরে আমাদের কাছে আসেন, আমরা ওনাকে দেখি, এক্স-রে এমআরআই করে আমরা ডায়াগনোসিস করি যে ওনার ভেতরে একটা লিগামেন্ট মেনিসকাস বলে একটা কার্টিলেজ থাকে হাঁটুর মধ্যে, যেটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে ওটা হাঁটুর মধ্যে লক হয়ে গেছে। তো ওই অবস্থাতে ওনার জয়েন্টটাকে বাঁচানোর জন্য ওই কার্টিলেজটা বা মেনিসকাসটা রিপেয়ার করা খুব প্রয়োজন, মানে নর্মাল হাঁটু, হেলদি হাঁটু থাকতে গেলে মেনিসকাসটা সুস্থ থাকা জরুরি। তো আমরা সেই মতো ওনাকে একটা সার্জারির অ্যাডভাইস দিই, মাইক্রো সার্জারি, যে মাইক্রো সার্জারি করে ছিঁড়ে যাওয়া জিনিসটা আমরা আবার জায়গায় আগের অবস্থায় হাড়ের সঙ্গে লাগিয়ে দেব। যথারীতি ওনার কিছু সমস্যা ছিল, উনি সেই অ্যাডভাইসটা তখন নেননি। আমি তারপরে ওনাকে প্রায় 1 বছর পরে দেখি, এবং তখন উনি অলমোস্ট ইন হুইল চেয়ার, উনি এসেছেন হুইল চেয়ারে করে,
পরে যেটা জানলাম যে তারপরে উনি অন্য কোথাও দেখিয়ে সেখানে হাঁটুর মধ্যে স্টেরয়েড ইনজেকশন নিয়ে সাময়িকভাবে ব্যথাটা কমিয়েছিলেন, কিন্তু ফর লাস্ট 3 মান্থস ওনার হাড়গুলো এতটাই ড্যামেজ হয়ে গেছে রিপিটেড ইনজেকশনস নিয়ে, তার উপর উনি হেঁটেছেন চলেছেন, যে ওনার হাঁটু সিভিয়ার ফর্ম অফ আর্থরাইটিস হয়ে গেছে। এবং নাও 48 আর 49 এরকম হবে, যে আমাদের কিন্তু তারপর ওনাকে নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে। মানে তার আগে উনি একেবারেই হ্যাঁ, মানে উনি যে পর্যায়ে একদম না, উনি যখন সেকেন্ড বার আসলেন তখন ওনাকে হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছিল। মানে এটা শুরুতেই যদি উনি করতেন তাহলে হয়তো এই কষ্টটা বছর আগে আমরা কিন্তু ওনার হাঁটুটাকে প্রিজার্ভ করতে পারতাম, আমরা আরো 10 to 15 ইয়ার্স কিন্তু জয়েন্টটার লংজিভিটি দিতে পারতাম যদি শুরুতেই ট্রিটমেন্টটা শুরু হতো। শুধু ওষুধ খেয়েই সেটা করা যেত। হ্যাঁ, ওষুধ খেয়ে এক্সারসাইজ করে বা রিহ্যাবটা ভালোভাবে করে জিনিসটা। এখন তো প্রায়ই শোনা যায় জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা, সেটা হতে পারে হাঁটু, কোমর, যে কোনো জায়গায় শরীরের। এই জয়েন্ট রিপ্লেসমেন্ট কতটা সফল? সত্যি কি জয়েন্ট রিপ্লেসমেন্ট করে আবার আগের অবস্থায় আগের মতন সচল হওয়া যায়? হ্যাঁ, আমরা যেটা আগেই আলোচনাতে বললাম যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা সার্জারি আমরা তখনই বিবেচনা করি যখন একটা স্টেজ 4 আর্থরাইটিসে চলে গেছে। আচ্ছা, মানে জয়েন্টটা এতটাই খারাপ হয়ে গেছে যে সেটাকে আর বাঁচানো সম্ভব নয়, মানে নর্মাল ফাংশন করতে গেলে সেই মানুষটার দ্বারা সম্ভব না। কমনলি আমরা যে জয়েন্ট গুলো রিপ্লেস করি তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে হাঁটু, নি রিপ্লেসমেন্ট, তারপরে আমাদের হিপ জয়েন্ট, আর তারপরে আমরা আপার লিম্বে আমাদের শোল্ডার, এলবো, এইগুলো মেনলি, আর স্পাইনটা খুব কম। তো হাঁটু নিয়েই আমরা যদি গ্রসলি বলি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট, হাঁটুর জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু খুবই সাকসেসফুল। মানে লাস্ট 1 ডিকেডের মধ্যে সব থেকে সাকসেসফুল অর্থোপেডিক সার্জারি হচ্ছে নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, কারণ এটা এতটাই সায়েন্টিফিক্যালি ইমপ্রুভ হয়েছে, টেকনোলজিক্যালি এতটা অ্যাডভান্স হয়েছে, এবং এর যে ইমপ্লান্টস যেগুলো আমরা হাঁটু রিপ্লেসমেন্টে লাগাচ্ছি এতটা ভালো ডিজাইন হয়ে গেছে যে এটা একদম নর্মাল আগের মতো হাঁটুকে মিমিক করে। আচ্ছা, এবং নি রিপ্লেসমেন্ট করার পর মানুষ কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারেন, এক্সেপ্ট একটা দুটো রেস্ট্রিকশনস, যেমন হচ্ছে যে নিচে বসা, মাটিতে মেঝেতে বসা, আচ্ছা, বা হাঁটু ফোল্ড করে বাবু হয়ে বসা যেটা আমরা বলি। এই দুটো রেস্ট্রিকশনস কিন্তু আমরা একটা আর্থরাইটিস পেশেন্টকেও দিয়ে থাকি যে আপনারা এটা করবেন না হাঁটুটাকে ভালো রাখার জন্য। কিন্তু নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট, আমি হিপের কথা বলি, মানুষ কিন্তু স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন, সিঁড়ি ওঠানামা করতে পারেন, দাঁড়িয়ে কাজ করতে পারেন। প্রচুর মানুষ আছেন যারা এটা করার পর নাচ করছেন, পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, ট্রেকিং করছেন, পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করছেন। তাই সঠিকভাবে এবং সঠিক সময়ে যদি করা যায় তাহলে কিন্তু এগুলো খুবই সাকসেসফুল অপারেশন এখন। আর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সেটাও কি সাকসেসফুল? একদম, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টও খুবই সাকসেসফুল। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টটা মূলত আমাদের দেশে ফ্র্যাকচারের জন্য করতে হয়। আচ্ছা, আচ্ছা, মানে বয়স্করা পড়ে গেছেন, হিপ জয়েন্টের বল ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে আমাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। তো তারা কিন্তু আগের মতো হাঁটা চলা সবই করতে পারেন। রেস্ট্রিকশনস বলতে ওইটাই যে মাটিতে বসা অ্যাভয়েড করতে হবে। বাকি মানে হাঁটা চলা, বেড়াতে যাওয়া, গাড়িতে করে জার্নি করা, নর্মাল লাইফের যা লাগবে সেগুলো কিন্তু সবই করা যাবে। আচ্ছা, তো কেউ যদি চায় সারা জীবন সচল থাকবো, তার জন্য কোন 5টি অভ্যাস প্রথম থেকেই, অল্প বয়স থেকেই জীবনে মেনে চলা উচিত যাতে সারা জীবন ভালো থাকা যায়? একদম, সারা জীবন ভালো থাকতে গেলে আমাদের জয়েন্টসকে খুব ভালো রাখতে হবে, সচল রাখতে হবে এবং শক্ত সমর্থ রাখতে হবে। বিকজ আমি খুব স্ট্রং থাকলাম কিন্তু আমি মুভ করতে পারলাম না, তাহলে লাভ নেই, তাহলে জীবন তাই না অচল। তো জয়েন্টসকে ভালো রাখার উপায়গুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার জয়েন্টস এর জন্য ভালো খাবার আমাকে দিতে হবে জয়েন্টসকে। আমার শরীরের হাড় যাতে ঠিক থাকে তার জন্য ক্যালসিয়াম রিচ খাওয়া দাওয়া, সঠিক প্রোটিন খাওয়া দাওয়া, ফ্যাট বা এগুলোকে অ্যাভয়েড করা, আর খুব স্পাইসি খাবার অ্যাভয়েড করা যেগুলো আমাদের এই ধরনের জয়েন্ট হেলথে ব্যাঘাত ঘটাতে পারে বা হাড় নরম করে দিতে পারে। সেকেন্ড হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। আচ্ছা, বিকজ আমি আগেও বললাম যে একটা নিয়মিত এক্সারসাইজ করলে কিন্তু জয়েন্ট সচল থাকে, কার্টিলেজ ভালো থাকে, এবং
কিছু কিছু জিনিস যেটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে মেনে চলা, মানে কিছু জিনিস না করা। যাদের বডি ওয়েট একটু বেশি তাদের ক্ষেত্রে মাটিতে ওঠা বসাটা অ্যাভয়েড করা, আচ্ছা, এক্সেসিভ স্টেয়ার ক্লাইম্বিংটা অ্যাভয়েড করা, সিঁড়ি ভাঙা যাবে না, কম করতে হবে। একদম ভাঙা যাবে না ঠিক না, বাট কোনো মানুষ ধরুন 10 বার করছে, সে ঠিক। 2 বার বা 3 বার করলো, আচ্ছা, সেটা করলে অনেকটা ভালো থাকবে। এবং যাদের ক্ষেত্রে অলরেডি কিছু শুরু হয়েছে তাদের ক্ষেত্রে খেলাধুলা বা এমন কোন রকম এক্সারসাইজ করা যেটা তাদের ড্যামেজ করতে পারে। আচ্ছা, যেরকম অনেকেই আছেন যে তাড়াতাড়ি ওয়েট কমাবো বলে অনেকে জুম্বা ডান্স জয়েন করেন, আচ্ছা, এবং ওইখানে যে এতটা জাম্পিং হয় তারপরে কিন্তু তাদের অনেকেরই হাঁটু ব্যথা বেড়ে যায়। আচ্ছা, তো এটা বুঝে আমাকে করতে হবে যে আমার শরীরের জন্য কোনটা পারমিটেড। এবং চতুর্থ হচ্ছে যে নেগলেক্ট না করা। আমার যদি প্রবলেম একটু একটু হচ্ছে বা অলমোস্ট রোজই মনে হচ্ছে একটু আগের থেকে স্ট্রেংথ কমে গেছে, ফ্লেক্সিবিলিটি কমে গেছে, আগে যতটা পারছিলাম এখন পারছি না, হ্যাঁ, এইগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। আচ্ছা, তখন আমাদের কাছে আসা। এবং ফাইনালি যদি আর্লি স্টেজে হয়, আমরা যখনই কোনো একটা প্রসিডিওরের কথা বলি, যে ইনজেকশন নিন, পিআরপি ট্রিটমেন্ট করি, ভিস্কো সাপ্লিমেন্টেশন মানে জেল ইনজেকশন করি, তখন না অনেকে ভয় পেয়ে যান। হ্যাঁ, তারা ভাবেন এখন তো চলে যাচ্ছে, হ্যাঁ, করাবো না। পরে করাবো। কিন্তু এটাও ভাবতে হবে আজকের দিনে ইনভেস্টমেন্টটা ফিউচারের জন্য। তাই হাঁটুটা বা জয়েন্টসটা কিন্তু আমাদের শরীরে অন্যতম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিকই, তাই প্রিভেন্টিভ ট্রিটমেন্টে আপনারা যদি এগোন তাহলে কিন্তু অনেকদিন আমরা বাঁচাতে পারবো, সেটাকে প্রোটেক্ট করতে পারবো। ঠিকই, আগে থেকে সচেতন হতে হবে। একদম একদম। খুব সুন্দর করে আপনি জয়েন্ট কিভাবে ভালো রাখা যায় বিস্তারিতভাবে বললেন। অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। সত্যি এটা তো ঠিকই, আমাদের জীবনের বলা যেতে পারে আমাদের শরীরের ভিত, শরীরের পিলার জয়েন্ট। জয়েন্ট যদি ভালো থাকে তাহলে আমরা থাকবো সচল, আর সচল থাকলে জীবনও থাকবে খুব সুন্দর। তাই ডাক্তারবাবু যে কথাগুলো বললেন সেগুলো মেনে চলুন এবং আপনার জয়েন্টকে ভালো রাখুন। এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।